প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন রেজাউল করিম রনি, রাজনৈতিক বিশ্লেষক। আপনাকে স্বাগত। রেজাউল করিম রনি, সরকার ঠিকঠাক মতো চলছে তো? আর রাজনৈতিক দল তাদের দায়িত্ব কি ঠিকঠাক মতো পালন করছে? সেটা বুঝবার জন্য অনেকগুলো জায়গা থেকে আমাদের আলো ফেলতে হবে এবং কতগুলো জায়গায় ডেফিনেটলি সরকারের সফলতা আছে, বিশেষ করে এই রমজান দ্রব্যমূল্যের ব্যাপার যেটা। এবং একটা জিনিস, একটা ভালো ব্যাপার কি, এক আলাপ হচ্ছিল সরকারের ঘনিষ্ঠ কিছু লোকজনদের সাথে। তো তখন তারা যখন ডক্টর ইউনূস সাহেবকে বললেন যে স্যার, আমরা তো এবার রমজানে একটা অভূতপূর্ব সাফল্য অর্জন করেছি, জিনিসপত্রের দাম টাম কমেছে, তো আমরা এটা নিয়ে একটা প্রেস কনফারেন্স করে জনগণকে জানাবো কিনা। তো ডক্টর ইউনূস থেকে বলছে যে এটা তো আপনার দায়িত্ব, এটা জানানোর কি আছে, হ্যাঁ, বরং আরও কীভাবে দাম কমবে সেই ব্যাপারটা ঠিকঠাক করেন। তো এই অ্যাপ্রোচটা ভালো। অন্যদিকে আপনারা ধরেন রাজনৈতিক ঐক্য, রাজনৈতিক পরিবেশ, রাজনৈতিক দলগুলোর মধ্যে সংস্কার প্রক্রিয়ার জন্য যে ধরনের ঐক্য দরকার, আস্থা দরকার, সেইটাতে আশাবাদী অবস্থান তৈরি করা যায় নাই। আবার আইন শৃঙ্খলা পরিস্থিতির অবস্থা খুব একটা ভালো এখনও করা যায় নাই, আগের চেয়ে ইমপ্রুভিং ডে বাই ডে, বাট খুব একটা ভালো করা যায় নাই। আর সবচেয়ে বড় যে সমস্যা হলো সামাজিক অস্থিরতাটা প্রচণ্ড বেশি, এবং নারীদের নিরাপত্তার জন্য প্রপার ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে অনেক উদ্যোগ নেওয়া হয়েছে, কিন্তু এগুলো আরও প্রপারলি করা দরকার ছিল। আপনি নিশ্চয়ই একটা জিনিস লক্ষ্য করেছেন যে একটা জিনিস ঝড়ের মতো আসে, যেমন নারী নির্যাতন, চতুর্দিকে নারী নির্যাতন এখন আবার নেই, চতুর্দিকে ডাকাতি, ছিনতাই আবার কমে যায়। কারণ দিয়ে আমরা বলতে পারি, আপনাকে মনে করিয়ে দেওয়ার জন্য, জাতিসংঘ মহাসচিব যখন আসলেন তখন এই ঘটনা ঘটলো। আবার চীন সফরে যাবেন, এর আগে অনেকগুলি গুজবে ছয়লাভ হয়ে গেল। আওয়ামী লীগের রেলিভেন্ট থাকার একমাত্র পথ কি? তার তো রেলিভেন্ট থাকতে হবে। তার রেলিভেন্ট থাকার একমাত্র পথ হলো কেওয়াস সৃষ্টি করা, বিশৃঙ্খলা সৃষ্টি করা এবং গুজব সৃষ্টি করা। এবং গুজবটা কিন্তু এই দেশ থেকে উৎপাদন হয়, ব্যাপারটা এরকম না। শুধু গুজব উৎপাদন হয় ইন্ডিয়া। আপনার মাইক্রোসফটের একটা জরিপে আমরা এর আগেও আলোচনা করছিলাম এখানে, মনে হয় যে দেখা গেছে যে পৃথিবীতে গুজব উৎপাদনের, আপনার এটা ইন্ডাস্ট্রিয়াল লেভেলে গুজব উৎপাদনের নাম্বার 1 কান্ট্রি হলো ইন্ডিয়া। তো সেক্ষেত্রে ইন্ডিয়াতে এখন আছে আওয়ামী লীগের লোকজন, হ্যাঁ, আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মী সেখানে আছে। এবং কলকাতা তো মনে হয় যে আওয়ামী লীগের একটা নতুন পুনর্বাসন কেন্দ্র, এবং এরা কেউ কেউ বলতেছে এখানে যে তারা একটা নির্বাচন করে, হ্যাঁ, তাহলে তারা আপনার সেখানে কোনো না কোনো পদে নির্বাচিত হয়ে যাবে, এত লোকজন নাকি। তো সেই দিক থেকে আপনার এই যে হঠাৎ করে আপনি যেটা বললেন যে এরকম একটা বিশৃঙ্খলা তৈরি হয়ে যাওয়া, হ্যাঁ, সেটা আমরা তো এই জন্যই বলতেছিলাম যে আমরা এখন যে পিরিয়ডটাতে আছি এটা হলো মানে ফ্যাসিজম উইদাউট শেখ হাসিনা, লেট ফ্যাসিজম থেকে বের হয়ে গেছি, ফ্যাসিজমের সব কিছু চলে গেছে তা না, আমরা এখন একটা ফ্যাসিস্টিক কাঠামোর মধ্যেই আছি। আর তাদের যে ইস্টাবলিশমেন্ট, তাদের যে টাকা পয়সা, মানি পাওয়ার, ম্যান পাওয়ার, এগুলো তো সব অটুট আছে, অক্ষুণ্ণ আছে। আপনি তো বিচারটা ঠিক ওইভাবে করতে পারেন নাই, অ্যারেস্টও করতে পারেন নাই। এই যে আপনার ধরেন শত শত লোক, মানে তাদের ভিআইপি নেতা যাদের বলা হয়, ক্যান্টনমেন্টে ছিল, পরে তাদের কি হলো এটা নিয়ে কোনো হদিশ নাই, কোনো ব্যাখ্যা নাই, কোনো কথাবার্তা নাই। তো সব মিলে টোটাল পরিস্থিতিটা আপনার কেওয়াটিক করার জন্য আওয়ামী লীগের জন্য তো স্পেস রয়ে গেছে এখানে। এখন ওই স্পেস পাইলে রেলিভেন্ট থাকার জন্য সে তো এইগুলি করবেই, এটাই তার রেলিভেন্ট থাকা, আলোচনায় থাকার পথ। রনি, স্পেস দেওয়ার ব্যাপারে কি রাজনৈতিক দলগুলির ভূমিকা রয়েছে? রাজনৈতিক দলগুলোর ভূমিকা অভিযোগ উঠছে। হ্যাঁ, রাজনৈতিক দলগুলোর ভূমিকা বলতে কি, এটা ব্যাপারটা হলো যে এখানে রাজনীতি বলতে তো আওয়ামী লীগই ছিল। আর বাকি যে রাজনীতি, যেটা আমরা বারবার এখানে আলোচনা করেছি, যে রাজনীতি এখানে বলতে যেটা বোঝায় সেটা হলো একটা আওয়ামী ধারা ডেভেলপ হয়েছে। বাকিরা সবাই এর প্রতিক্রিয়ায় রাজনীতি করার চেষ্টা করছে। এখন প্রতিক্রিয়া করার চেষ্টা করতে গিয়ে যেটা হয়েছে, তাদের মধ্যেও কম বেশি আওয়ামী আসর, আওয়ামী স্বভাব, হ্যাঁ, আপনারা ধরেন প্রবেশ করছে এবং তারা প্রভাবিত হয়েছে। ফলে বিরোধী দলীয় ভূমিকায় থাকুক, যেখানেই থাকুক, তাদের ভূমিকার মধ্যে একটা আওয়ামী সুলভ আচরণ বা আওয়ামীময়তা রয়ে গেছে। সেই কারণে আপনার এই যে নতুন রাজনৈতিক দলগুলোর কথা বলতেছেন এবং আপনার আওয়ামী লীগের প্রশ্রয় দেওয়ার কথা বলতেছেন, প্রশ্রয় দেওয়া কি, তারা নিজেদের মধ্যেই তো আওয়ামী লীগের স্বভাবকে ইন্টিগ্রেট করে নিছে, আত্মীকরণ করে নিছে, যেটাকে বাংলায় বলে, হ্যাঁ। তো বাইরের থেকে আওয়ামী লীগকে আপনার
এই পুনর্বাসন করার তো দরকার নেই, তারা নিজেরাই একটা আওয়ামী পকেট হয়ে রয়েছে, ক্ষুদ্র ক্ষুদ্র। হ্যাঁ, যেহেতু পকেট হয়ে রয়েছে। আর আওয়ামী লীগ কি? আওয়ামী লীগ তো আমাদের এই সমাজের, দেখেন এটা আমি বারবার বলার চেষ্টা করি, আওয়ামী লীগ এখানে আমাদের ইন্টিমেট এনিমি, মানে আমাদের ঘনিষ্ঠ শত্রু, আমাদের আপন শত্রু, নিকটতম শত্রু। নিকটতম শত্রুকে আপনার ডিল করাটা একটু ডিফিকাল্ট সবসময়। কারণ আপনি দেখবেন যে আমাদের এখানে আওয়ামী লীগের সাথে আমাদের এখানে পারিবারিক বন্ধন, ইস্টাবলিশমেন্ট, ব্যবসা বাণিজ্য মিলে একটা হিউজ সম্পর্ক হয়ে গেছে। এই সম্পর্ক একদিকে, অন্যদিকে আওয়ামী লীগের যে রাজনৈতিক আদর্শ, যেটাকে একটা টোটাল ফ্যাসিবাদী ব্রুটাল আদর্শ বলা হয়, এবং যাকে রাজনৈতিক সংগঠন মনে করে আমরা একটা ভুল করি, এবং এটা ফ্যাসিবাদের কোনো রাজনীতি থাকে না, থাকে একটা দানবীয় সংগঠন, তাই না? তো ফলে এই সংগঠনটার সাথে স্বার্থের কারণে আপনার এই জাগতিক, বিশেষ করে টাকা পয়সাজনিত কারণেই যে বিপুল লোকের আপনার ইনভলভমেন্ট ছিল, সেটা রাতারাতি ক্ষমতা পরিবর্তনের মধ্য দিয়ে সেটা তো আপনার এই সম্পর্ক তো আপনার নষ্ট হয়ে যায় না বা করা সম্ভব না। আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে রাজনৈতিক দলগুলোর ভেতর আমরা কোনো আদর্শ খুঁজে পাচ্ছি না। গণতন্ত্র, দেশ, এইগুলো তাদের কাছে গৌণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। এবং এই অনুষ্ঠানে আপনি নিজে অনেকবার বলেছেন সব কিছু আওয়ামীময় হয়ে উঠেছে। এখন যারা রাজনৈতিক দল এখন রয়েছেন, বড় রাজনৈতিক দল, মাঝারি রাজনৈতিক দল, ছোট রাজনৈতিক দল, এরা যদি আওয়ামী চরিত্রকেই ধারণ করে, যে কথাটা আপনি অনেকবার এই টকশোতে বলেছেন, তাহলে মুক্তির উপায়টা কি? আওয়ামী লীগের সময় চারদিকে সবাই আওয়ামী লীগ ছিল, এখন আওয়ামী লীগ ক্ষমতা নেই, কেউ আওয়ামী লীগ না। এই যে অবস্থাটা, এই অবস্থাটা প্রমাণ করে কি? তাহলে যে লোকগুলো মনে প্রাণে আওয়ামী লীগ ছিল বা আওয়ামী লীগকে ডিফেন্ড করার জন্য যত রকম অপরাধ অপকর্ম ছিল সব কিছু করাটা তাদের অধিকার মনে করত, এখন যে কেউ আওয়ামী লীগ না বা আওয়ামী লীগ খুঁজে পাওয়া যাচ্ছে না, এর কারণটা হলো যে জাতিগতভাবে আমরা ট্রুথফুল না। আপনার, হ্যাঁ, যদি যারা অপরাধ করছে তাদেরকে তো আপনার অপরাধের বিচারের একটা ব্যবস্থা করতে হবে, বিচার হইতে হবে। আর বাইরে যারা আওয়ামী লীগ করছে তাদের তো সামনে আগায় আসা উচিত যে আমরা একটা ভুল করছি। কিন্তু আপনি যখন নিজে যখন ভুলটা স্বীকার করেন না এবং আপনি যখন ভুল পাল্টে ফেলেন, তখন যেটা হয় যে আপনি নিজের সাথে প্রতারণা করেন। আত্মপ্রতারক কমিউনিটি দিয়ে কোনো বড় ভালো জাতি হয় না। এই জন্য আপনি ডেমোক্রেটিক প্রক্রিয়ায় যখন আপনি একটা দেশকে নিতে চান, ফ্যাসিবাদের পতনের পরে আপনি একটা গণতান্ত্রিক দেশ গঠন করবেন, সেইটার জন্য তো আগে আপনার একটা গণতান্ত্রিক সমাজ গঠন করতে হবে। গণতান্ত্রিক সমাজ গঠনের পূর্ব শর্ত হলো ব্যক্তির সামাজিক সম্পর্কের মধ্যে একটা ট্রান্সপারেন্সি, একটা স্বচ্ছতা আনা। তো 2 দিন আগে সব আওয়ামী লীগ ছিলা তোমরা, এখন কেউ আওয়ামী লীগ না, এটা তো স্বচ্ছতা হইল না, এটা আত্মপ্রতারণা হইল। আত্মপ্রতারক একটা জাতি দিয়ে, একটা আপনার সামাজিক অবস্থান দিয়ে এটা ডেমোক্রেটিক জাতি হয় না। তাহলে আপনার কি করতে হবে, যে যারা আওয়ামী লীগ ছিল, আমরা আওয়ামী লীগ ছিলাম, ভুল করেছি, এই অবস্থানটা তারা যাতে প্রকাশ করতে পারে এরকম একটা পরিবেশ আপনার সৃষ্টি করতে হবে। পরিবেশ সৃষ্টি করলে কি তারা প্রকাশ করবে বলে মনে হয়? রাইট, এই পরিবেশ সৃষ্টি করার দায়িত্ব হলো রাজনৈতিক দলগুলোর। এটা রাজনৈতিক দলগুলো কেন এই দায়িত্বটা নিতে হবে? আপনি 71-এ দেখেন জামাত প্রশ্নটার যে সমস্যাটা, সেই একই সমস্যাটা আমি দেখতেছি আওয়ামী লীগকে কেন্দ্র করে হচ্ছে, এবং আওয়ামী লীগকে একটা ঘুঁটি হিসাবে ব্যবহার করার, আগামী দিনের একটা ঘুঁটি হিসাবে ব্যবহার করার জন্য আওয়ামী লীগকে এভাবে রেখে দেওয়া হচ্ছে। হ্যাঁ, কিন্তু আমি আপনাকে এটা স্পষ্ট করে বলতে চাই, এখানে যেহেতু অভ্যুত্থানের শক্তির একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম আছে, এবং এই রাজনৈতিক প্ল্যাটফর্মও যদি ব্যর্থ হয়, কিন্তু বিপুল যে জেনজি জেনারেশন যারা অভ্যুত্থানে নিজেরা হাজির হয়ে এবং মৃত্যুঞ্জয়ী যারা বেঁচে আছে, তারা তো অ্যাক্সিডেন্টালি বেঁচে আছে, তো তারা কিন্তু আপনার এই রাজনৈতিক প্রক্রিয়াটা যদি এইভাবে আগের মতো থেকে যায়, হ্যাঁ, ছলে বলে কৌশল, এটা মানবে না। টুডে অর টুমোরো তারা রিভোল্ট করবে, এবং সেটা হবে আরও ডেঞ্জারাস। রেজাউল করিম রনি, বিএনপির সমালোচনা হচ্ছে, এর কারণও রয়েছে, এটি সবচেয়ে বড় রাজনৈতিক দল, এই মুহূর্তের সবচেয়ে বড় স্টেক হোল্ডার। যেটা আমরা বলে থাকি যে বড় বৃক্ষ হলে সেখানে বাতাস বেশি লাগবে, বিএনপির তাই হচ্ছে। কিন্তু আমরা লক্ষ্য করছি যে বিএনপি তার দায়িত্ব বড় দল হিসেবে যা ছিল সেটা সঠিকভাবে পালন করছে না বলে অনেকের অভিযোগ রয়েছে। একটা বিষয় আমরা লক্ষ্য করলাম শুরু থেকেই, সংস্কারের ব্যাপারে তাদের দ্বিধাদ্বন্দ্ব, কিন্তু তারা সব সংস্কারের কিন্তু সমর্থন করতে পারতেন এবং নেতৃত্ব দিতে পারতেন। কারণ হলো এখানে একটা প্রবলেম রয়ে গেছে। সংস্কারের যে প্রস্তাবগুলো দেওয়া হয়েছে, এই প্রস্তাবগুলো সবগুলি দেশ এবং রাজনৈতিক দল উভয়ের জন্য কিন্তু উপকারী, কিন্তু বিএনপি এর বিরোধিতা করছে কেন? এটা একটা বড় জিনিস।
সেটি হলো বিএনপির অ্যাটিচিউড দেখে মনে হচ্ছে যে তারা সব সময় ক্ষমতা থাকবে, কাজে এগুলো সংশোধনের প্রয়োজন নাই। কিন্তু কোনো সময় যদি বিএনপি বিরোধী দলে যায় তাহলে কিন্তু তারা বড় ধরনের উপকৃত হবে যদি এই সংস্কার হয়। আর সংস্কার না হলে কি হয় সেটা গত 15 বছর আমরা দেখেছি। এবং আমরা লক্ষ্য করলাম একটা অবাক করা কাণ্ড, সেটি হলো যে সংবিধানের যে মূলনীতি এটা বদলাতে চায় না বিএনপি, যা রয়ে গেছে এখন সেটাকে রাখতে চায়। কিন্তু জিয়াউর রহমান যেটা বদলিয়েছিলেন সেটা কিন্তু আওয়ামী লীগ বদলে দিয়েছিল, তাহলে ওনারা রাখতে চান। এই যে বিএনপির ব্যাপারে নানান অভিযোগ উঠেছে, এই বিষয়গুলো আপনি কিভাবে দেখছেন? দেখেন, সবাই যেটা বলে যে বিএনপি একটি বড় দল, এই সে তারা, এগুলো কোনো কথা না। বিএনপি যে রাজনীতিটা করে সেই রাজনীতিটা এবং তার যে সমর্থক তারা যে তাদের যে আকাঙ্ক্ষা, এটার মধ্যে একটা সমন্বয়ের ঘাটতি শুরু থেকেই আছে। কারণ আমাদের এখানে রাজনৈতিক পরিমণ্ডল নির্মিত হয়েছে আওয়ামী স্বভাবধারা। আওয়ামী আপনারা ধরেন যে যখনই ক্ষমতাতে থাকুক, যেটা আমি বলি, যেমন মাসেল পাওয়ার, মাই ম্যান, মাই ম্যান মাসেল, মাই আপনারা ধরেন যে মাসেল পাওয়ার এবং মানি পাওয়ার, এই প্রক্রিয়াটা কিন্তু বিএনপির রাজনীতিটা দেখেন, বিএনপির রাজনীতিটা কিন্তু পার্টিকুলারলি নেতা নির্ভর না, জনগণ নির্ভর। তো জনগণ নির্ভর একটা দল হইলে হয় কি, এই দলটার আপনার ক্ষেত্রে, এই দল যেমন ধরেন যে এই দলটা যদি নেতা নির্ভর হইতো তাহলে 15 বছরে দল ভেঙে যেত। কিন্তু জনগণ নির্ভর হওয়ার কারণে ধরেন যত বড় নেতাই হোক, যখন তার সামনে থেকে দলের সাইনবোর্ড সরে যায় সে কিন্তু কলাপস করে, তারা আর খুঁজে পাওয়া যায় না। ফলে এইটা বিএনপি একটা অদ্ভুত রাজনৈতিক সংগঠন, যার ব্যাপারে বাংলাদেশের জনগণের, মানুষের মধ্যে, সাধারণ মানুষের মধ্যে প্রচণ্ড রকম ইমোশন, প্রচণ্ড রকম একটা সাইলেন্ট সাপোর্ট আছে। কিন্তু এই রাজনৈতিক দলটির কর্মকাণ্ড তার সমর্থকদের আপনার সবসময়ই খুশি করতে পারে না, বেশিরভাগ সময় বরং হতাশ করে। এই হতাশার কারণটা হলো যে, এই জন্যই আমি বলি যে আওয়ামীময় কাঠামোর মধ্যে থাকতে থাকতে তার প্রতিক্রিয়ায় রাজনীতি করতে করতে সে নিজের রাজনৈতিক বিকাশটা ঘটাইতে পারেনি। এখন বাংলাদেশের অগ্রগতির, উন্নতির এবং বিশ্ব দরবারে একটা উচ্চ আসনে পাওয়ার, মানে সম্মান পাওয়ার যে মডেল, সেটা তো বেসিক্যালি জিয়া রহমানের মডেল। এখন আগামীতে বাংলাদেশে আপনার একটা অভ্যুত্থানের পর এখন আমাদের রাষ্ট্র গঠন প্রক্রিয়া নিয়ে আমরা আলাপ করছি, তাই না? দেখেন, রাষ্ট্র গঠন প্রক্রিয়া আপনি যেই দলই যার হাত দিয়েই করেন, আপনাকে কিন্তু ঘুরে ফিরে জিয়া রহমানের মডেল দিকে যাইতে হচ্ছে। এটা ছাত্ররাও বলতেছে, নতুনদের দল বলতেছে, অন্য দল বলতেছে, সাধারণ মানুষ বলতেছে, সবাই বলতেছে। এখন বিএনপি যদি মনে করে আমরা জিয়া রহমান দ্বারা প্রতিষ্ঠিত দল, এই জন্যই আমরা আগায় থাকবো, ব্যাপারটা ঠিক হবে না। জিয়া রহমানের স্পিরিটের সাথে তাকে মার্চ করতে হবে দল আকারে, এক নাম্বার। এবং বাংলাদেশে যেটা এখন দরকার সেটা হলো আমাদের স্পিরিট অফ দ্য নেশন, এটাকে আবিষ্কার করা দরকার। আমাদের জাতীয় স্পিরিটের ঘাটতি তৈরি হয়েছে, আমরা সমস্ত কিছুতে দলাদলি করি। বিএনপি দলাদলি নির্ভর রাজনীতি করার দরকার নেই। বিএনপি যে রাজনীতিটা করবে এটা হলো জনগণের আপনার প্রত্যক্ষ সমর্থন, নাগরিক ভিত্তিক রাজনীতি যেটা বলি আমরা। এবং নাগরিক ভিত্তিক রাজনীতিতে নেতা গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ হলো নাগরিক। এবং জিয়া রহমান বা বিএনপির সাথে এই নাগরিকদের সরাসরি সম্পর্ক। এখন আমরা বলতেছি অভ্যুত্থানের পরে রাষ্ট্র হবে ভ্যালু বেস, মতাদর্শ থাকবে সমাজে। এখন ভ্যালু বেস রাষ্ট্র আপনি করবেন কিভাবে? পার্সন উইথ ভ্যালুস, মানে যে ব্যক্তিগুলো ভ্যালু ধারণ করে। যে মাইকিং করে চাঁদার দাবিতে বাজার দখল করে, তারে দিয়ে তো আপনার রাজনীতি হবে না। যে আপনার মনে করে এখনো পর্যন্ত একটা জায়গা দখল করাটা তার অধিকার, যে এখনো মনে করে 15 বছর সে নির্যাতিত ছিল, এই কারণে সে তো আপনার ব্যবসায়ীদেরকে তার কন্ট্রোলে রাখবে, কিছু এলাকা নিয়ন্ত্রণ করবে, এবং চাঁদা নিবে নিজের মতো করে, তো সে তো আপনার এই যে রাজনীতির জন্য ফিট না। ফলে বিএনপির এই যে নাগরিক ভিত্তিক ডেমোক্রেটিক স্পিরিটের রাজনীতি, এটা বিকশিত হয় নাই বাংলাদেশে। এটা জিয়া রহমান বিকশিত করার সুযোগ পান নাই। এখন এইটা যদি বিএনপি বিকশিত করতে না পারে, তাহলে আমাদের একটা বিএনপি লাগবে, মানে আমাদের একটা সেন্ট্রিস্ট মধ্যপন্থা ধারা নাগরিক ভিত্তিক রাজনীতি লাগবে। এবং সেটা কেউ অন্ধ হলে প্রলয় বন্ধ থাকে না। সেটা জিয়া রহমানের এই ধারায় বিএনপি যদি ফিরতে না পারে, কেউ না কেউ ফিরবে। ইভেন আমি যদি এই নতুন দলের কথা বলি, নতুন দলের অনেক সমালোচনা হচ্ছে, সমালোচনার মতো অনেক কাজও তারা করতেছে, কিন্তু তারা কিন্তু বুঝতে পারতেছে স্পিরিট অফ দ্য নেশন, ওই জিয়া রহমান, ওই প্রথমত সততা এবং ওই ইন্টিগ্রিটি এবং মানুষকে, নেতাকর্মীদেরকে না, মানুষকে সম্পৃক্ত করা।
আপনার রাষ্ট্র গঠন প্রক্রিয়া নেতাকর্মী সম্পৃক্ত করে লাভ নেই। বাংলাদেশে রাজনীতি করতে আসে মানুষ পেশা হিসাবে, যে এর ফলে একটা মানুষ যখন পেশা হিসেবে রাজনীতি করতে আসে ওর কাছ থেকে আপনি কিছু আশা করতে পারেন প্রশ্নই আসে না। লুটপাট ছাড়া। আপনি কি বাংলাদেশে এমন কাঠামো তৈরি করতে পারছেন যে একজন প্রাইমারি স্কুলের শিক্ষক, একজন কৃষক, একজন সৎ মুদি দোকানদার, তাকে নেতা বানানোর কোনো প্রক্রিয়া আপনার এখানে ডেভেলপ হয়েছে? কোনো দলে ডেভেলপ হয়েছে? যতক্ষণ পর্যন্ত ডেভেলপ না, কিন্তু জিয়া রহমান তো করছিল, অনেক আন করার লোক, যোগ্য লোক, হাতে পায়ে ধরে আইনা বলছে দায়িত্ব নেন। হ্যাঁ, আর আমাদের এখানে বাংলাদেশের যোগ্য লোক যদি হয়, আপনি যদি যোগ্য এবং সৎ হন, আপনার সে দুর্ভাগা আর কেউ হবে না এই দেশে। তখনই আপনি সবচেয়ে বড় অযোগ্য। আপনার সে দুর্ভাগা আর কেউ হবে না, আপনার ট্র্যাজেডির কোনো শেষ থাকবে না। ফলে এইরকম একটা দেশ আমরা গঠন করছি, এরকম একটা সামাজিক কাঠামো আমরা গঠন করছি। ঘুষ লুটপাট করে বড় গাড়ি হাঁকানো সফলতার লক্ষণ, মানুষ আপনাকে সেলুট দিত। ফলে আমাদের পুরো মনোজগৎটা এখানে জাতি গঠনের বিরোধী অবস্থায় চলে গেছে। সেখানে আপনার স্পিরিট অফ দ্য নেশন আবিষ্কার করতে হবে, হ্যাঁ, এবং আপনার একটা জাতি গঠন করতে হবে। সেই জাতি গঠনে ডেফিনেটলি আপনি ঠিকই বলেছেন, নেতৃত্ব দেওয়ার কথা বিএনপির। এখন বিএনপি যে নেতৃত্ব দিতে পারছে না, তার কারণটা অনেক ব্যাখ্যা করা যায়। মোটা দাগে একটা পয়েন্ট বলতে চাই এখানে, সেটা হলো আমাদের এখানে এতদিন রাজনীতিটা ছিল পলিটিক্যাল ট্রুথের রাজনীতি, মানে হলো রাজনৈতিক সত্য, যেটা মিথ্যার চেয়ে ভয়ঙ্কর। কিন্তু জিয়া রহমান রাজনীতি ছিল পলিটিক্স অফ ট্রুথ, সত্যের রাজনীতি। উনি কখনো বলতো না যে আমি সঠিক, আমি সব জানি। উনি বলতো যে আমার ইচ্ছাটা সঠিক, আমার ইচ্ছাটা সৎ, আপনার যোগ্যতা আপনার দক্ষতাকে আমার সাথে সংযুক্ত করেন, আসেন এই কাজটা করি। কিন্তু আমাদের এখানে নেতৃত্বটা হয় কি, তারা সব কিছুতে ক্রেডিট নিজেরা নিতে চায়। দেখেন বিএনপি কিন্তু একটা দিক থেকে খুব অ্যাডভান্স একটা কাজ করছে। তারা 4-5 বছর আগেই তাদের মতো করে একটা সংস্কার প্রস্তাবনা 31 দফা ঘোষণা করে দিচ্ছে। কারণ তারা বুঝতেছিল মানে এই 15-17 বছরের যে প্রক্রিয়ায় রাষ্ট্রটা পরিচালিত হয়েছে বা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তাতে করে ম্যাসিভ সংস্কার বা আমি যেটাকে বলি পুনর্গঠন ছাড়া বাংলাদেশ আগাবে না। তো এখন সেটার জন্য তারা কিন্তু হাসিনা পতন পর্যন্ত অপেক্ষা করে নাই, হুইচ ইজ ভেরি ওয়াইজ ডিসিশন, নিঃসন্দেহে। কিন্তু পতনের পরে এই 31 দফাকে আমার মনে হয় একটু রিভিউ করা দরকার ছিল। অবশ্যই, মানে 5 তারিখের অভ্যুত্থানের পরে তার সাথে সংযোগ করে আপনি তো আগেই দিয়ে দিয়েছেন, ইউ আর অলরেডি অ্যাডভান্স পজিশনে আছে, আপনি একটু রিভিউ করেন। রিভিউ করে আপনার এই জেনারেশনের আপনার এই আকাঙ্ক্ষার সাথে আপনি মার্চ করে এটা করেন। এবং আপনি বড় দল শুধু না, বড় সমর্থক, নির্যাতিত আন্দোলনের অংশ, আপনি আন্দোলনের সক্রিয় অংশগ্রহণকারী, সব মিলিয়ে আপনার আকাঙ্ক্ষা পাবেন। বিএনপি না চাইলে কোনো কিছু এখানে করা মুশকিল, করা ঠিকও হবে না করতে, কারণ তাতে সমাজে এই মানে ঐক্যের পরিবেশটা আরও ক্ষতিগ্রস্ত হবে। মুশকিল বুঝলাম, কিন্তু ঠিক হবে না। ঠিক হবে না বলতে আপনার ধরেন যে তখন পলিটিক্যাল কেওয়াসটা এক দল আরেক দলের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। তাহলে কোনো পরিবর্তন হলো না, ধরুন আগের মতো চলতে থাকলো কেওয়াসকে এড়ানোর লক্ষ্যে, সেটা কি সঠিক হবে? সেটা আরো বড় কেওয়াস ডেকে আনবে। রাইট। তো ফলে তখন আপনাকে, এই জন্য আমি যে জায়গায় বলতে চাই, এই জন্য আমাদের একটা বিএনপি লাগবে। এই জন্য বিএনপি এই যে ভ্যালুবেজ যে রাজনীতিটা করবে, এই যে পলিটিক্স অফ ট্রুথ, এই রাজনীতিতে আপনার ক্রেডিট নেওয়ার কিছু নাই। এই রাজনীতিতে আমি সবসময় সঠিক এটা প্রমাণ করার কিছু নাই। এই রাজনীতি হলো কোলাবোরেটিভ, সম্মিলিতভাবে করি আমরা, এবং স্বচ্ছতার ভিত্তিতে করি। তো এই স্বচ্ছতাটা আনা, এবং আপনি যে ভ্যালুবেজ স্টেট করবেন, সবার জন্য যে রাষ্ট্রটা করবেন, সেটার জন্য পার্সন উইথ ভ্যালুজ, যারা যে পার্সনগুলো সৎ যোগ্য, তাদেরকে, এরকম লোক আছে বিএনপিতে, প্রচুর লোক আছে, এই লোকগুলোকে সামনে আনেন। তাদের নেতৃত্বের ভিত্তিতে ডেফিনেটলি এই পুনর্গঠন প্রক্রিয়া, রাষ্ট্র মেরামত যেটা বলে, সংস্কারও বলে না বিএনপি, পুনর্গঠন প্রক্রিয়া বিএনপিকে লিড দিতে পারতে হবে, এটা রাজনৈতিক চ্যালেঞ্জ। এবং 5 তারিখের অভ্যুত্থান আসলেই তো, যেটা আমরা বলছি বারবার, যে সমস্ত রাজনৈতিক দলগুলোর জন্য একটা চ্যালেঞ্জ আকারে হাজির হয়েছে। সেই চ্যালেঞ্জটা তারা যদি মোকাবেলা করতে না পারে, তাহলে প্রত্যেকের পলিটিক্যাল স্টেক নিচে নামতে থাকবে। এবং সেই চ্যালেঞ্জ মোকাবেলার ক্ষেত্রে জিয়া রহমান কিন্তু সফল হয়েছিলেন। আপনার বাকশালী এরকম কাঠামোই ছিল 75-এর পরে, এরকম কেওয়াটিক এই অবস্থা। সেখানে জিয়া রহমান যেভাবে দেশটাকে অল্প সময়ের মধ্যে রাইট ট্র্যাকে নিয়ে গেছিল, সেই দল হিসেবে তো বিএনপি এটা লিড দেওয়ারটা একটা মানে এই প্রত্যাশা খুব স্বাভাবিক। আপনি যেটা বলেন, এটা প্রত্যাশা অস্বাভাবিক না, কিন্তু এটা করার জন্য ইন পার্টি বিএনপির ভিতরে একটা ক্র্যাকডাউন চালানো দরকার আমি মনে করি। এবং আমি মনে করি নেতা নির্ভর না, জনগণ যারা বিএনপির সমর্থক, আপনারা বিএনপি শক্তি, আপনারা আগায় আসেন। হ্যাঁ, এবং আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন, আপনি জনগণের কথা বলছেন তো, বিএনপির জনগণ যারা বিএনপিকে সমর্থন করে, আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে কেন্দ্রীয় পর্যায়ের নেতাদের অনেক মতামতেরই সাথে একমত নয় তৃণমূলের বিএনপি নেতাকর্মীরা।
তারা কিন্তু সঠিক ট্র্যাকে রয়েছে, তারা কিন্তু ভুল ট্র্যাকে কখনোই যায়নি। আপনার কি মনে হয় আসলে তাই? অনেক ক্ষেত্রেই তাই। কারণ হলো তৃণমূলের নেতাকর্মীরা মানে ধরেন এখানে রাজনৈতিক এই জন্য বললাম, যারা পেশাদার রাজনীতিবিদ তারা রাজনীতিটাকে দেখে ক্ষমতায় যাওয়ার একটা গেম প্লে হিসাবে, আর যারা তৃণমূলের লোক, সে খেটে খাওয়া মানুষ, সাধারণ মানুষ, তার কাছে রাজনীতি একটা ইমোশন, বিশ্বাস, আস্থার জায়গা থেকে দেখে, ভালোবাসার ব্যাপার, ভালোবাসার জায়গা থেকে দেখে। ফলে জিয়া রহমান এবং বেগম জিয়ার যে সততা, তার যে নিষ্ঠা, তার যে আপসহীনতা, এইটার ব্যাপারে তো তার শত্রুদেরও কোনো দ্বিমত নাই। তো ফলে এটা স্বাভাবিকভাবে মানুষকে কানেক্ট করে। হ্যাঁ, দেখেন বাংলাদেশে আপনি যত যাই বলেন আমাদের একটা বিএনপি লাগবে, এই বিএনপি ফেল হইলেও আমাদের একটা বিএনপি লাগবে, সেটা নাগরিক পার্টি হোক, অমুক পার্টি হোক, তমুক পার্টি হোক, এইরকম একটা মডেল লাগবে যেইটার আমব্রেলার মধ্যে সমাজের সমস্ত রকম মতাদর্শের লোক একসাথে থাকতে পারবে এবং রাষ্ট্রের নাগরিক ভিত্তিক একটা রাষ্ট্র যেটা আমরা বলি, সেই রাষ্ট্র আমরা কায়েম করতে পারবো। ফলে বিএনপিকে, আমি যে এখানে বিএনপিকে ধরার পরামর্শ দেওয়ার কিছু নাই, বিএনপিকে আবার অনেকে খুব আন্ডারমাইন করে, আন্ডারমাইন করতে মজা পায়, আন্ডারমাইন করারও কিছু নাই। বিএনপির সামনে হিউজ অপরচুনিটি, আপনার ওই যে স্পিরিট অফ দ্য নেশনকে ইনভেন্ট করা এবং রিয়েলি বাংলাদেশকে ওই জিয়া রহমানের ট্র্যাকে একটা এমন একটা উচ্চতায় নিয়ে যাওয়া যেখানে একটা গ্লোবাল কমিউনিটিতে আমরা সম্মানের জায়গায় যেতে পারবো। কিন্তু ওই যে পেশাদার রাজনীতিবিদ, হ্যাঁ, আওয়ামী মডেলের রিঅ্যাকশনারি রাজনীতি যদি করা শুরু হয়, তাহলে যেটা হবে ডে বাই ডে বিএনপি আমাদের হতাশ করতে থাকবে। এই জন্য দ্রুত বিএনপির সমর্থক যারা আছে, বিএনপি হিউজ সংগঠন, বিএনপিকে নতুন করে বুদ্ধি দেওয়ার কিছু নাই। হ্যাঁ, তাদের উচিত হলো জনগণকে সাথে নিয়ে, এবং এই আপনার এই যে সংস্কার প্রক্রিয়া অনেকগুলো জায়গায় কিন্তু বিএনপি একমত, অনেকগুলো জায়গায় বলছে তারা মতামত সহ একমত, অনেকগুলো জায়গায় তারা এবং একদম 100% দ্বিমত, এরকম জায়গায় একটু কম। বেশিরভাগ জায়গায় তারা বলছে আলোচনা সম্ভব। তো সেই আলোচনার ক্ষেত্রে আমি মনে করি যে ওপেন ডোর, আপনার ডোর ওপেন করা উচিত, করে অবশ্যই আমাদের পুনর্গঠন লাগবে এবং এই পুনর্গঠন প্রক্রিয়ায় রাষ্ট্রকে দেখতে পড়তে হবে ফ্রম দ্য বটম, নট ফ্রম দ্য টপ। রাইট। এমন একটা জায়গা থেকে দেখতে হবে যে একটা সাধারণ মানুষ। দেখেন, আপনার সবসময় একটা জিনিস মনে রাখতে হবে যে আপনি আপনার ক্ষমতা, যে হকার ছেলেটা মারা গেছে 24-এ, হ্যাঁ, সেই হকারের মা যেন মায়ের দিকে তাকায় যেন আপনি কথা বলতে পারেন, তার চোখে চোখ রেখে যেন কথা বলতে পারেন। আপনার ক্ষমতার কারণে যেন আপনি তার চোখের দিকে তাকানোর যোগ্যতা হারায় না ফেলেন। তাহলে আপনার ক্ষমতা ঠিক থাকবে, না হলে আপনার ক্ষমতা বা আপনার রাজনীতি, আপনার ক্ষমতা এসেও আপনার রাজনীতি হারাবেন। দেখেন, কথা যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো আপনার যদি রাজনীতি থাকে আপনি টুডে অর টুমোরো ক্ষমতায় যেতে পারবেন, কিন্তু আপনার যদি ক্ষমতা থাকে এবং এই ক্ষমতাটাকেই যদি আপনি রাজনীতি মনে করেন, পরিণতি আওয়ামী লীগের মতো। রাইট। প্রিয় দর্শক, আমরা এখন একটি বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। নিপীড়নের স্মৃতি, প্রযোজনা মোহাম্মদ হাসান রিয়াদ ও গোলাম মোর্শেদ। দেখবেন প্রতি শুক্র ও শনিবার সন্ধ্যা 7টায়। আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক রেজাউল করিম রনি। ৭১-এর অর্জিত স্বাধীনতাকে রক্ষা করেছে ২৪। উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এই বক্তব্য রেখেছেন। আপনি জানেন ২৬শে মার্চের দিন সবাই আমাদের যে স্মৃতিসৌধ সেখানে যান এবং ওইখানে সবাই রাজনৈতিক দলের নেতারা সাংবাদিকদের সঙ্গে আলাদা করে কথা বলেন, সবাই তাদের কথা শুনতে চায় এবং অনেকেই কথা বলেছেন, বিএনপি কথা বলেছে, জাতীয় নাগরিক পার্টি কথা বলেছে, কিন্তু এই কথাটা নিয়ে খুব বেশি আলোচিত হচ্ছে আসিফ ভুঁইয়ার, যে ৭১-এ অর্জিত স্বাধীনতা রক্ষা করেছে ২৪। আবার নাহিদ ইসলাম বলেছেন যে ৭১-এর স্বাধীনতা ২৪-এর স্বাধীনতা পরস্পর বিরোধী নয়, ওনারা স্পষ্ট করে বলে দিয়েছেন। এই যে এই প্রসঙ্গটা উঠালাম এই কারণে, আপনি লক্ষ্য করবেন কেউ কেউ ২৪ এবং ৭১-কে মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়াটা অপচেষ্টা চালায় এবং দুর্ভাগ্যক্রমে কিছু মিডিয়া কর্মী এমন প্রশ্ন করে যে আপনি কোনটাকে বেশি গুরুত্ব দিচ্ছেন, যেটা কোনো প্রশ্নই হতে পারে না। ৭১ অনেক উপরে নিঃসন্দেহে, এটা দেশের জন্ম দিয়েছে, এটা নিচে থাকবে ২৪-এর, এই ধরনের প্রবণতা বা এই ধরনের একটা বয়ান তৈরি করার যে অপপ্রয়াস,
খুব হাস্যকর। এটাও একটা আওয়ামী প্রবণতা। আওয়ামী জি। প্রবণতা কি দেখেন, বিএনপি একটা ডেমোক্রেটিক পার্টি, জি। যার সাথে মাসেল পাওয়ার, মানি পাওয়ার এগুলো কোনো সম্পর্ক থাকার কথা না। সেটাকে সবসময় ফাইট করতে হয়েছে একটা ফ্যাসিস্ট শক্তির সাথে। হুম। একটা ফ্যাসিবাদী আদর্শের সাথে একটা ডেমোক্রেটিক পার্টির তুলনাই হইতে পারে না, অথচ দুইটাকে বাইনারি আকারে আমরা দেখছি। এটা হলো সবচেয়ে বড় ইনজাস্টিস হয়েছে। দুইটা দুই রকম পার্টি, এই জন্য গান্ধীবাদী পার্টি হিসেবে নিন্দা করে। গান্ধীবাদী রাজনীতি তো করে এটা। এখন আপনি যেটা বললেন সেটা হলো, দেখেন আমাদের জাতির কোনো ইতিহাস নেই। এক নাম্বার, আমাদের আছে কতগুলো ইভেন্ট, 47, 71, 90, 24। এটা খুব গুরুত্বপূর্ণ বোঝাটা, ইভেন্ট এবং ইতিহাস। ইভেন্ট, আপনার অনেক মহান ইভেন্ট থাকতে পারে, কিন্তু সেটা ইতিহাস হওয়ার জন্য তার একটা কমন ন্যাশনাল ইউনিটি লাগে, যে ইউনিটিটা সেটাকে বিলং করে। আমাদের এখানে 71-এর যে ইতিহাসটা ছিল, সেটা ছিল একটা কমপ্লিটলি আওয়ামী ইতিহাস, এবং 71টা ছিল একটা জনযুদ্ধ। এই জনযুদ্ধটাকে আওয়ামী যুদ্ধে পরিণত করে শাহবাগ মধ্য দিয়ে এটাকে একটা আওয়ামী ফ্যাসিবাদে নিয়ে, সেটা আমরা সবাই জানি। একইভাবে 24-এর গণ অভ্যুত্থানটাও কিন্তু শুধু ছাত্রদের না, শুধু জনতার না, শুধু বিএনপির না, শুধু জামাতের না, শুধু গণসংহতির না। এটা হকারের, এটা রিক্সাওয়ালার, নারীদের, এটা শিশুদের, এটা প্রাইভেট শিক্ষার্থীদের, এটা এলিটের, এটা ফকিরের, ধনীর, গরিবের। এই যে কালেকটিভ কর্তাসত্তা, এইটাকে আমরা যখন ধারণ করতে পারি না, তখনই এই ধরনের সমস্যা তৈরি হয়। 71 আমরা যে ভুল করেছি, 24-ও সেই ভুলের মধ্যে আমরা আছি। আমরা অভ্যুত্থানের ক্রেডিটের পার্সোনিফিকেশন করতে চাই। রাইট। এই ধরনের ঘটনার যখন পার্সোনিফিকেশন করেন, এগুলো একটা ইভেন্ট থেকে যায়। এবার ওই ইভেন্টটা যাদের ফ্যাসিলিটেট করে তারা সেটা পূজা করে। 71টা আওয়ামী লীগকে ফ্যাসিলিটেট করছে, আওয়ামী লীগ এটা পূজা করছে। এবার 24 যে রাজনৈতিক দলকে ফ্যাসিলিটেট করবে, ও 24 পূজা করবে। তো তখন এই জন্য এই ধরনের লোকগুলোই 71 ভার্সেস 24-এর ঝগড়াটা সামনে আনে। আমাদের যেটা দরকার, আমাদের একটা জাতীয় ইতিহাস দরকার। এবং দেখেন, আপনার আলোচনায় আপনি বলেছেন 71 অতুলনীয়। ডেফিনেটলি আপনি সাউথ এশিয়ায় আর কোন কমিউনিটি পাবেন যে গৌরব অর্জন করছে একটা জাতীয় পরিচয়? আপনি পাইছেন। ইভেন কলকাতার বাঙালিরাও যে আজকে আপনার সামনে দাঁড়াইতে পারে না, বিকজ আপনি রাষ্ট্র করতে পারছেন, রাষ্ট্রীয় ভূখণ্ড। সে দিল্লির দাস, দিল্লির দালাল অথবা দাস, দিল্লির অধীনস্থ। সে আপনি স্বাধীন বাংলার ভূমির আপনার একটা রাষ্ট্রীয় ভূখণ্ড পরিচয়, গ্লোবাল মানচিত্রে আপনি একটা সার্বভৌম পরিচয়ের ভিত্তিতে দাঁড়াইতে পারেন। হ্যাঁ, কিন্তু ওর ভারতীয় বাঙালি হইয়া দাঁড়াইতে হয় তার। হ্যাঁ, তো বাঙালির ঠিকানা, বাঙালির আত্মমর্যাদা, যদিও বাঙালিত্বের ধারণার সাথে একটা হিন্দুত্ববাদী ধারণার এটা আলাদা ক্রিটিক আমরা করছি সেটার অন্য সময়, কিন্তু তারপরেও সেইটার একটা আধুনিক জাতিরাষ্ট্রের ভৌগোলিক পরিচয় একমাত্র তৈরি করছে বাংলাদেশ। এখন এইটার সাথে তুলনীয় কোনো ঘটনা হইতে পারে না। এটা ইতিহাসে একবারই হয়, কিন্তু উপনিবেশের সময় স্বাধীনতার যে অর্থ এবং তারপরের যে অর্থ, দুইটা এক না। এবং বিখ্যাত দার্শনিক লেখক গোপাল গুরু একটা কথা বলছিল যে একটা জাতির জীবনে স্বাধীনতার সিগনিফিকেন্স চেঞ্জ হয়। 71-এ আপনার পাকিস্তানের কাছ থেকে মুক্তি পাওয়াই আজিব আপনার প্রধান লক্ষ্য, স্বাধীনতা, কিন্তু সেটা ছিল রাষ্ট্রের ভূখণ্ডের স্বাধীনতা। আর 24 হলো আপনার রাজনৈতিক স্বাধীনতা অর্জনের লড়াই। কারণ আপনি 71-এ একটা স্বাধীন ভূখণ্ড পাইয়া জিন্না অ্যাভিনিউর নাম করলেন মুজিব অ্যাভিনিউ, আর শাসন কাঠামোটা হলো পাকিস্তানের চেয়ে আরও জঘন্য। শেখ মুজিব যা করছিল, 71-এর আগের শেখ মুজিব আর পরের শেখ মুজিব আলাদা। 71-এর পরে শেখ মুজিব নষ্ট হয়ে গেছিল, নষ্ট শেখ মুজিব। আর 71-এর আগে সে মহান নেতা, তাই আওয়ামী লীগের নেতৃত্বে দেশের স্বাধীনতা যুদ্ধ সংগঠিত হয়েছে, এই ব্যাপারে কোনো বিতর্ক নেই। কিন্তু এক সময় যেই ধারণাগুলো, চিন্তাগুলো মুক্তির প্রতীক ছিল, পরবর্তী সময়ে সেগুলোই আপনার নির্যাতনের হাতিয়ার হিসাবে আমাদের সামনে চেপে বসেছিল, হাজির হয়েছিল। সেই কারণে আমাদের 71-এর এই যে জনযুদ্ধের ইতিহাসটা, 71টা কখনো মানুষের হয়নি, এটা হয়ে গেছে আওয়ামী লীগের। এবং আওয়ামী লীগ এটাকে পলিটিক্যাল ইউজ অফ দ্য পাস্ট যেটাকে বলে, ক্ষমতার রাজনৈতিক, অতীতের রাজনৈতিক ব্যবহার করছে ক্ষমতার প্রয়োজনে। সেই কারণে আমাদের একটা জাতীয় ইতিহাস তৈরি হয়নি। এখন এক নাম্বার কাজ হইল 71 বিষয়ে বিতর্ক এড়ানোর জন্য 71 এই যে জনযুদ্ধের একটা জাতীয় ইতিহাস আমাদের লাগবে। যেই জাতীয় ইতিহাসটা তৈরি করার একটা পথ ডেফিনেটলি 24 করে দিচ্ছে আপনার। কারণ আপনি 54 বছর তো রাজনৈতিকভাবে স্বাধীনই ছিলেন না, হয় আপনি আওয়ামী লীগ, না হয় আপনি এন্টি আওয়ামী লীগ। এই বাইনারি অবস্থান থেকে, এই দ্বিদলীয় চক্র থেকে আপনি একটা মাল্টি পার্টিজান স্টেটের দিকে এখন প্রবেশ করতেছেন। ফলে এখন আপনার ন্যাশনাল
হিস্টোগ্রাফি নিয়ে কথা বলার সুযোগ তৈরি হয়েছে। এইখানে যারা 71 এবং 24কে মুখোমুখি দাঁড় করায় তারা আমি মনে করি ইতিহাসের ব্যাপারে নাদান, তাদের ইতিহাসের ব্যাপারে কোনো ধারণা নাই। আমার মনে হয় ধারণা আছে, কিন্তু টোটালটাই উদ্দেশ্য প্রণোদিত। উদ্দেশ্য এটা যেটা তো আরো আপনি খারাপ, বলছিলেন, যেটা আপনি বলছিলেন এক ধরনের বিতর্ক তৈরি করে দেওয়া। সেটা তো আরো খারাপ। জি, মানে হিস্ট্রি ইজ নট ফর ওরশিপ বাট টু বি রিকগনাইজড। এটা ইতিহাস পূজার ব্যাপার না, হিস্ট্রি ইজ এ লিভিং পাস্ট। এবং এইখানে আপনি করবেন কি লিভিং পাস্ট কেন? আপনি অতীত সেটা, কিন্তু আপনি বর্তমানেও যাপন করেন। এবং বর্তমানে যাপন করেন কিভাবে? আপনি আপনার আওয়ামী লীগ কী করতো, শাহবাগে কী হয়েছে, পরে 71-এর চেতনায় নিয়ে যেত। 71-এর চেতনায় নেওয়ার তো দরকার নেই, আপনি 71-এর স্পিরিটটাকে বর্তমান করে তুলবেন। এখনও আপনার পাক ফুবিয়ে জিয়ায় রাখার কোনো মানে হয় না, এখনও আপনার ইসলাম বিদ্বেষ জিয়ায় রাখার কোনো মানে হয় না। এবং আমাদের এখানে মুক্তিযুদ্ধের চেতনা বা ইতিহাসের ব্যাপারটা কি ঘটছে, এখানে ইতিহাসের সমস্যাটা একটু আলোচনা করা দরকার। সেটা হলো আমাদের এখানে ইতিহাসের বয়ানটা তৈরি করছে বামপন্থী বুদ্ধিজীবীরা। এখন বামপন্থী বুদ্ধিজীবীদের সমস্যাটা কোথায়? তাদের আইডিয়ার মধ্যে তো শ্রেণী সংগ্রাম, শ্রেণীদ্বন্দ্ব, জাতি তো তাদের মাথায় নাই, কিন্তু এটা তো হচ্ছে জাতীয় মুক্তি সংগ্রাম হয়েছে 71-এ। ফলে তারা 71টাকে এখানে ভারতীয় বাঙালি জাতীয়তাবাদের যে বামপন্থী অংশ তাদের ন্যারেশনের মধ্যে এমনভাবে হাজির করছে, তারা এখানে এই পুরা হিস্টোগ্রাফির মধ্যে একটা শ্রেণী সংগ্রামের উপাদান রেখে দিছে, যেইটা আপনাকে একটা জাতি গঠন করতে দেয় নাই। যেই কারণে তারা ধরেন 71-এর দেখবেন যে একটা অনুভূতির রাজনীতি আওয়ামী লীগ করছে। এই যে অনুভূতির রাজনীতি, এটা ভয়াবহ, এটাই ফ্যাসিস্টিক বসে, হিটলারও এটাই করছিল। হ্যাঁ, কিন্তু ইতিহাস যখন জাতীয় ইতিহাস হয়ে ওঠে তখন আর সেটা অনুভূতির রাজনীতির জায়গায় থাকে না, সেটা প্রত্যেকটা ব্যক্তির ওন করার ব্যাপার থাকে, প্রত্যেকটা ব্যক্তি ওন করতে পারে। কিন্তু এতদিন 71-এর যে প্রকল্পটা ছিল তার মধ্যে কিন্তু ব্যক্তি ওন করতে পারে না। ধরেন আপনি আওয়ামী লীগ করেন না, এজ ইফ আপনি মুক্তিযুদ্ধ চেতনার বিরোধী, আপনি রাজাকার। আপনার জন্ম যদি 2005 সালেও হয়, আপনি রাজাকার। এই যে বাইনারিটা, এই যে আদারিংটা করা, এইটার কারণে ইতিহাসের মধ্যে সমস্ত নাগরিকদের অংশগ্রহণ ছিল না। এখন ইতিহাসের মধ্যে যদি সমস্ত মানুষের অংশগ্রহণ না থাকে, সে আর ওই রাষ্ট্রকে বিলং করতে পারে না। এই যে জেনজি যে অভ্যুত্থানটা করলো, এটার আমরা আর্থ সামাজিক কারণ ব্যাখ্যা করি, তাই না? আওয়ামী লীগের ফ্যাসিবাদী ব্যাখ্যা করি, কিন্তু এর ঐতিহাসিক ইমানসিপেটরি আপনার গুরুত্বটা আমরা ব্যাখ্যা করি না। সেটা হলো এই জেনজি জেনারেশনের তো কোনো ইতিহাস ছিল না, তাকে 71-এর মিথ্যা বয়ানের মধ্যে আটকায় রাখা হয়েছিল, এবং এটা তার বাপদাদার ইতিহাস ছিল, তার নিজের ইতিহাস ছিল না। এবং সেই 71টা দেখতো কি, যে একটা ব্রুটাল ফ্যাসিবাদ কায়েমের হাতিয়ার। সেখানে তার বিলঙ্গিং, এই যে তার যে স্পিরিচুয়াল গ্যাপ, এই যে তার আধ্যাত্মিক শূন্যতা, সেইটা তাকে সেখানে জাতিগত এইখানে এই প্রজন্মকে আপনার এমনভাবে নিয়ে গেছিল যে তার কোনো সম্ভাবনাই ছিল না। মানে আওয়ামী আমলে এখানে 20 লাখ টাকা দিয়ে প্রশ্ন কিনে ধরেন ডাক্তার হচ্ছে, এখানে আপনার কোটার ভিত্তিতে ধরেন ভুয়া মুক্তিযোদ্ধা হয়েও কোটার ভিত্তিতে সরকারি চাকরি, বিশ্ববিদ্যালয়ে চান্স নিচ্ছে। তো ফলে এই যে ট্রুলি একটা ফলস এম্পায়ার, মিথ্যার একটা সত্যিকারের সাম্রাজ্য গড়ে তোলার মধ্য দিয়ে পুরা প্রজন্মের আপনার যে নৈতিক যে আপব্রিঙ্গিং, সেটাকে ধ্বংস করে দেওয়া হয়েছিল। সেটা ধ্বংস হয়ে যাওয়ার মধ্য দিয়ে এর কোনো সম্ভাবনাই আমরা দেখতে পাচ্ছিলাম না। আমরা আই হেট পলিটিক্স জেনারেশনের মধ্যে চলে গেছিলাম, তাই না? সেই আই হেট পলিটিক্স জেনারেশনটা কিন্তু বললো বিদায় পৃথিবী বলে বন্ধুকের সামনে দাঁড়াইলো। এই আই হেট পলিটিক্স থেকে বিদায় পৃথিবী পর্যন্ত আসার যে ট্রানজেকশনটা, সেটাকে আমি বলতেছি ঐতিহাসিক কর্তাসত্তার অভ্যুদয়। এবং সেটা সে কীভাবে করছে? সে 71-এর আওয়ামী চেতনার বিরুদ্ধে অভ্যুত্থানটা হয়েছে। যদি আপনার 71-এর ইতিহাসের মধ্যে সমস্ত জনগণের অংশীদারিত্ব থাকতো, তার বিলঙ্গিং থাকতো, তার শেয়ার থাকতো, তাহলে তার আলাদা করে একটা নতুন স্পেস ক্রিয়েট করার জন্য জীবন দেওয়ার প্রয়োজন হইতো না। এই জন্য এই 24-এর অভ্যুত্থানটা নতুন ঐতিহাসিক কর্তাসত্তার আবির্ভাব। এই ঐতিহাসিক কর্তাসত্তা আপনাকে কী দিবে? আপনাকে রাজনৈতিক মুক্তির পথটা দেখাবে। এই জন্য আমাদের ইতিহাসের একটা দার্শনিক প্রকল্প লাগবে, আমাদের একটা জাতীয় ইতিহাস লাগবে, যেখান থেকে আমরা একটা জাতিকে আমরা প্রজেক্ট করতে পারবো। দেখেন, বিখ্যাত দার্শনিক আসিফ বায়াত একটা কথা বলে, এভরি রেভলিউশন ইজ এ সারপ্রাইজ। রেভলিউশন একটা সারপ্রাইজ, এবং এইটার এমন কতগুলো ব্যাপার থাকে, দ্যাট ইজ দ্য ফ্রয়েডিয়ান সেন্স, এটাকে আনক্যানি বলে, ব্যাখ্যাতীত। এর কতগুলো জায়গা থাকে আপনি ব্যাখ্যা করতে পারবেন না কোনোদিনও। কতগুলো বিমূর্ত জায়গা থাকে, সেই জায়গাটা মানুষ করে কি, সেই জায়গাটা মানুষ ইমোশনালি এঙ্গেজ হয়, পোয়েট্রিক্যালি এঙ্গেজ হয়, স্পিরিচুয়ালি এঙ্গেজ হয়।
দ্যাট ইজ দ্য স্পিরিট অফ দ্য নেশন কন্টেইন করে। আমরা 24-এ দেখেছি, প্রত্যক্ষ করেছেন আপনারা সবাই। তো 71-এর ক্ষেত্রে জিনিসটা হয় নাই। 71-এর ক্ষেত্রে পক্ষে বিপক্ষে করা হয়েছে। 71-এর ক্ষেত্রে আপনার রাজাকার মুক্তিযুদ্ধ বিভাজন করা হয়েছে, জাতীয় ইতিহাসে বিভাজন করে হয় না। এবং জাতীয় ইতিহাস যখন এরকম একটা ঐক্যবদ্ধ ইতিহাস হয়, তখন সেই ঐক্যটাই, সেই ঐতিহাসিক বয়ানটাই একটা সিভিলাইজেশনাল ন্যারেশনের সাথে ফিট করে, তখনই সেটা ইতিহাস হয়ে ওঠে। আমাদের দুর্ভাগ্য হলো যে 71-এর যে গৌরবজনক আমাদের বিজয়, 71-এর পরবর্তী সময় সরকার এসে টোটাল বিজয়টাকে একদম কারণ কেন শেষ করছে? করে দিয়েছে। কারণ হলো তারা এই যে ট্রাইবাল পলিটিক্স থেকে বাইরে হইতে পারে, তাদের কোনো গ্লোবাল ভিশন ছিল না। গ্লোবাল ভিশন থাকলে আপনার ন্যাশনাল ইতিহাস করবেন, আপনি আপনার জাতির ইতিহাস করবেন। দেখেন, ইন্ডিয়া একটা সিভিলাইজেশনাল ঐতিহ্য আছে। কেন? ইন্ডিয়ার আপনার ব্যাপারে যদি আপনি স্টাডি করেন, প্রাচীন মানে ফিলোসোফার বলেন, হিস্ট্রিওগ্রাফি বলেন, সেখানে আপনি ইন্ডিয়ার রেফারেন্স পাবেন। এবং ইন্ডিয়ার শুধু ঐতিহাসিক রেফারেন্স, ভৌগোলিক রেফারেন্স না, তার বুদ্ধিভিত্তিক বিকাশের একটা চর্চার ধারা আপনি পাবেন, মানে অন্যান্য কমিউনিটি। তা আমি কেন বলতেছি আপনার একটা হিস্ট্রিওগ্রাফি লাগবে, আপনার একটা ন্যাশনাল ইতিহাস লাগবে? কারণ হইল অন্য পৃথিবীর অন্য প্রান্তের মানুষ আপনাকে কিন্তু আওয়ামী লীগ আকারে দেখবে না, আপনাকে বিএনপি আকারে দেখবে না, আপনাকে জাতীয় নাগরিক পার্টি আকারে দেখবে না, আপনাকে দেখবে বাংলাদেশের নাগরিক আকারে। তো ফলে ওই বাংলাদেশিত্ব বইলা কিছু একটা গ্লোবাল ফিল্ডে আপনার তো হাজির করতে হবে। আপনি হাজির করছেন খালি কামলা দিয়ে হবে আপনার? হ্যাঁ, এবং কামলা হাজির করে আপনি বলতেছেন আমি গর্বিত যে আমার প্রচুর রেমিটেন্স আছে। নো, পৃথিবীর সভ্যতা, জ্ঞান জগৎ, উন্নয়ন, বিজ্ঞানে আপনার কমিউনিটির পার্টিসিপেশন কি, বাঙালির অবদান কি? এক ডক্টর ইউনূস ছাড়া তো গ্লোবাল ক্যারেক্টারই আপনার নাই, হাতে কোনো 2-1টা। তো এত বড় কমিউনিটি, হ্যাঁ, দেশি বিদেশি মিলে 30-35 কোটির কমিউনিটি, তাই না? সেই কমিউনিটিতে আপনার গ্লোবালি লিড দেওয়ার মতো লোক 3-4 জন থাকবে কেন? আরও প্রচুর লোক দরকার। প্রচুর লোকের জন্য আপনার দরকার ন্যাশনাল স্পিরিটকে এমনভাবে আপনার আবিষ্কার করা, এমনভাবে ধারণ করা, এমনভাবে তৈরি করতে পারা, যাতে সমস্ত মত পার্থক্য সত্ত্বেও একটা কমন বাংলাদেশিত্ব আমরা সবাই ধারণ করতে পারি, এবং যেটা গ্লোবালি আমাদের রিকগনাইজ করবে গ্লোবাল কমিউনিটি, যে ও এদের বৈশিষ্ট্য এইটা। রাজনৈতিক দলগুলো রাজনীতিটা, জাতিটাকে চিন্তা করতেছে তার সমর্থক, তার পয়েন্ট অফ ভিউ থেকে। একটা গ্লোবাল কমিউনিটির সাথে জাতিকে রিপ্রেজেন্ট করার জন্য কোন ধরনের নেতৃত্ব, কোন ধরনের রাজনীতি তার এই মুহূর্তে দরকার, সেই জায়গা থেকে আমরা প্রজেক্ট করতে পারতে হবে। এটাই তো চ্যালেঞ্জ। কিন্তু এখনকার জেনারেশন, জেনজি জেনারেশন, তারা কিন্তু একটা গ্লোবাল কমিউনিটির অংশ। তারা কিন্তু আপনার রিয়েল সোসাইটির লোক না, তারা ভার্চুয়াল সোসাইটির লোক। দেখেন, আপনার কুড়িল বস্তিতে থাকেন বা বরুঙ্গামারি চরে থাকেন, আপনার কাছে যখন একটা সেলুলার এরকম একটা ফোন থাকে, আপনি কিন্তু একটা গ্লোবাল ভিলেজের সাথে এমনভাবে কানেক্টেড হন যে এই জন্য বলা হয় যে মানে গ্লোবালাইজেশন না, এখন বলা আমেরিকানাইজেশন অফ দ্য ওয়ার্ল্ড। হ্যাঁ, নিউ ইয়র্কের একটা ভাইব কিন্তু ধরেন আপনার একটা এই আপনার প্রান্তিক, যা থেকে আপনার তথাকথিত প্রান্তিক এলাকা বলেন, সেও পাইতে পারে, সেই আপনার ছেলে মেয়েটাও পাইতে পারে। তো ফলে আপনার যে অ্যানালগ ওয়ার্ল্ড ভিউ আর তার যে ডিজিটাল সোসাইটির যে সে যে ভার্চুয়াল সোসাইটির যে লোক, এইটার কনফ্লিক্টের মধ্যে কিন্তু আপনি দেখেন এই যে হিউজ জনগোষ্ঠী, সে যখন দেখবে যে আপনার পলিটিক্সটা তাকে কানেক্ট করতেছে না, তখন কিন্তু তার পলিটিক্যাল অ্যাংজাইটি আরও বড় আনরেস্টের দিকে নিয়ে যেতে পারে। তো ফলে আপনাকে এখন জাতিরাষ্ট্র মানে হলো একটা এমন এই গ্লোবাল কমিউনিটির সাথে, হ্যাঁ, আপনার আত্মপরিচয়, মর্যাদাভিত্তিক আত্মপরিচয়, হ্যাঁ, নিয়ে দাঁড়ানোর মতো ন্যাশন বিল্ডিং প্রজেক্ট পলিটিক্যাল পার্টিকে প্রপোজ করতে পারতে হবে। এটাই চ্যালেঞ্জ এখনকার। প্রিয় দর্শক, আমরা আবার একটি বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। কেমন আছে অর্থনীতি দেখবেন প্রতি সোম ও মঙ্গলবার রাত 10:20 আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক রেজাউল করিম রনি।
এলগম রনি মঙ্গল শোভাযাত্রা এটি শুরু হয় 89-এ। আমরা তখন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে, এবং এই অনুষ্ঠানটি কিভাবে শুরু হলো, কারা এটা শুরু করলেন, কারা এটা অর্থ দিলেন, কারা অর্গানাইজ করলেন, তখন আমাদের জানার একটু সুযোগ হয়েছিল। এটা দীর্ঘদিন ধরে এখানে লালন করা হয়েছে, পালন করা হয়েছে এবং বর্ধিত করা হয়েছে, এবং পরবর্তী সময় সাধারণ মানুষ কিন্তু টের পেয়ে গেছিল এর উদ্দেশ্যটা কী। 5ই আগস্টের পর অনেক কিছু পাল্টে গেছে, এবং এই চারুকলার যে মঙ্গল শোভাযাত্রা সেই বিষয়ে সরকার এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটু আলাদা রকম চিন্তা ভাবনা করছেন। কিন্তু আমরা লক্ষ্য করলাম যে এই চিন্তা ভাবনার সঙ্গে অনেকেই দ্বিমত প্রসঙ্গে বিবৃতি পর্যন্ত দিয়েছে, কিন্তু সেটা বলছে না যে আগে কোন উদ্দেশ্য নিয়ে করা হচ্ছে। এইটা নিয়েও এক ধরনের বিতর্ক তৈরি করার চেষ্টা করা হচ্ছে, কিন্তু এটা বিতর্কিত বিষয় না, কারণ আমরা জানি আগে কি ছিল। রাইট, দেখেন যারা বলতেছে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে করা হচ্ছে, এটা মানে কি বলবো, যে কালচার ইজ অলওয়েজ পলিটিক্যাল ফেনোমেনা। কালচার মানে রাজনীতির সাথে কালচার মানে এটা মানে কি পরিমাণ স্টুপিড হইলে লোকজন এটা এই কথাটা বলতে পারে। কালচার ইটসেলফ পলিটিক্যাল প্রকল্প, পলিটিক্যাল প্রজেক্ট। ওরাই তো নিজেরাই করেছে 89 থেকে, মানে এখন হলো ওর রাজনীতির সাথে যাচ্ছে না, এটা রাইট, সেটা হয়তো পারে। এটা হলো অসততা। এই যে রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত, তার মানে হলো ও সংস্কৃতিকে রাজনীতি বিবর্জিত একটা বিশুদ্ধ কিছু চিন্তা করে, যেটা হইলো ওই যে নিরপেক্ষ আওয়ামী লীগ হলে ঠিক আছে। আওয়ামী লীগ ফিরে আসার কতগুলো ট্রাম্প কার্ড আছে, এটা আমি প্রথম থেকে বলছিলাম। এক হলো সাংস্কৃতিক কার্ড, বঙ্গবন্ধু কার্ড, অসাম্প্রদায়িকতা কার্ড, এবং কতগুলো কার্ড সে খেলে। এই প্রত্যেকটা কার্ডই ফিলোসফিক্যালি চিন্তার দিক থেকে হিন্দুত্ববাদী আদর্শের সাথে লিঙ্ক। ওই গোড়া ওই এক জায়গায়, ওইখান থেকে বের আমরা একটা উদাহরণ দিতে পারি, সেটা হলো যারা অসাম্প্রদায়িক কথা বলে। অসাম্প্রদায়িকতা বললে কিছু নেই, সাম্প্রদায়িক হওয়াটাই হলো আপনার কাজ। এক নাম্বার ব্যাখ্যা করি, হলো ভুল বুঝবে কেন। আমরা বলি না পলিটিক্যাল কমিউনিটি হবেন, পলিটিক্যাল কমিউনিটি হবেন আপনি, আর ওদিক দিয়ে আপনি আপনার কমিউনিটির স্বার্থ দেখার চেষ্টা করলে, আপনি আপনার কমিউনিটির চিন্তা ভাবনা নিয়ে স্বতন্ত্র অবস্থান জানান দেওয়ার চেষ্টা করলে আপনাকে বলা হয় সাম্প্রদায়িক, তাই না? তাইলে কি আপনি জাতি গঠন করবেন না? এই জন্য বলছি ইডিওলজি থাকবে সমাজে, রাষ্ট্র হবে ভ্যালু বেস। সাম্প্রদায়িক হওয়াটাই হলো পলিটিক্যাল হওয়া। সাম্প্রদায়িক মানে আপনার সম্প্রদায়ের প্রতি আপনি দায়িত্ববান হওয়া, আপনার সম্প্রদায়ের চিন্তা, দর্শন, এথিক্স, চরিত্রের উন্নয়নের জন্য কাজ করা। হিন্দু শুড বি প্রপার হিন্দু, মুসলিম শুড বি প্রপার মুসলিম। এইটাই তো আপনার রাজনীতি, এটাই তো হলো উন্নতির লক্ষণ। কিন্তু আপনাকে বলা হবে অসাম্প্রদায়িক হওয়ার মধ্যে দিয়ে বলা হবে আপনি হিন্দুত্ববাদী আদর্শ ধারণ করেন। এইখানে আমি যে জিনিসটা যোগ করতে চাচ্ছিলাম, আমাদের এখানে সবসময় সাম্প্রদায়িকতার কথা বলা হয়ে থাকে, এটা রাজনীতিটা বললাম। কিন্তু প্রশ্নটা হলো যে আমাদের পাশের দেশ ইন্ডিয়াতে সেখানে কি পরিমাণ একটা সাম্প্রদায়িক দেশ, এটা সেই বিষয়ে তারা কিন্তু একদম চুপ। আমাদের বাংলাদেশের প্রত্যেক দিনের উচিত কি জানেন, ইন্ডিয়ায় যতগুলো এই ধরনের, ইন্ডিয়া যেটা হয় এটা সাম্প্রদায়িক ব্যাপার না, এটা যেটা সন্ত্রাসী কর্মকাণ্ড, জাতি নিধন, এথনিক ক্লিনজিং এর চেষ্টা করা হচ্ছে সেখানে, হ্যাঁ, অনেক দিন থেকে করা হচ্ছে। সেটার বিরুদ্ধে আমাদের সোচ্চার প্রতিবাদ জানানো উচিত প্রত্যেকবার রাষ্ট্রীয়ভাবে। ওরা যেরকম আমাদের ভুয়া মেসেজ বক্তব্য ছড়ায়, ভুয়া কার্ড বানায়, প্রোপাগান্ডা ছড়ায়, ভারতের এই প্রত্যেকটা নির্যাতনের ঘটনায় সত্যটা প্রকাশ করা, সত্য ঘটনা আমাদের অবস্থান জানানো উচিত, আমাদের সলিডারিটি জানানো উচিত। এবং গ্লোবাল হিন্দুত্ববাদ একটা গ্লোবাল সমস্যা, এখানে এর আগে অনেকবার আলোচনা করছি, এবং এটার জন্য বিশ্ববাসী জনমত তৈরি করতে আমাদের কাজ করা উচিত। তো আপনি যে আলোচনাটা এর আগে প্রশ্নটা করলেন, তাহলে এখানে অসাম্প্রদায়িক বাঙালি সংস্কৃতির নামে এই যে হিন্দুত্ববাদী সংস্কৃতির একটা জাগরণ তৈরি করা হয়েছে, এটা দেখেন কালচার অ্যাট দ্য সেম টাইম ফুকুয়ামা যেটা বলছে এথিক্যাল হ্যাবিট। এবং যে লোকটা বলতেছে এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, কিন্তু ওর রাজনীতি ওর চিন্তা অনুযায়ী করলে সেটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত থাকতেছে না, কারণ ও মনে করে ওই মূলধারা, ওরটাই ঠিক আর বাকিরা রিয়েকশনারি। হ্যাঁ, তো ফলে এই যে ও ঠিক মনে করা, এটার মধ্যে ফ্যাসিজম লুকায় আছে। ও নিজের ছাড়া আর কাউকে সঠিক মনে করে না, এবং নিজের সঠিক মনে করার জন্য ও অন্যকে ট্যাগিং করে, অন্যকে নেমিং করে। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো চারুকলা হলো বাংলাদেশের সংস্কৃতি জগতের একটা অভিশাপ। এইটার সাথে বৃহত্তর জনগোষ্ঠীর চিন্তা চেতনার মূল্যবোধের কোনো সম্পর্ক তো নাই, সংঘর্ষ আছে। তার বেলা আমি চারুকলার যারা এই ধরনের সংস্কৃতি চর্চা করতে চায় তাদের সেই ধরনের সংস্কৃতি চর্চা করার অধিকারের বিপক্ষে না। চারুকলায় কেউ যদি মঙ্গল শোভাযাত্রার নামে মূর্তির পূজা নিয়ে মিছিল করতে চায়, আমি মনে করি তাদের করতে দেওয়া উচিত, কিন্তু সেইটাকে মূলধারা, সেইটাই বৈশাখী বাঙালি যে চেতনা, আর বাকিগুলো রিয়েকশনারি নো, সেটা তোমার চেতনা, এটা তোমার বিশ্বাস। যারা সংস্কৃতিকে
নিজেদের ধর্ম মনে করে তাদের সংস্কৃতি পালন করতে দিতে হবে, কারণ ওর তো আর কিছু নাই, এটা বুঝতে হবে। ওর সংস্কৃতিটাই ধর্ম। ও যে পেশার মূর্তি নিয়ে ঘোরাফেরা করে, মিছিল বের করে, এটাই ওর কাছে ধর্ম, কারণ ও তো আল্লাহ খোদায় বিশ্বাস করে না। ফলে এই ধর্ম তাকে পালন করতে দিতে পারতে হবে, সে নাগরিক, তার অধিকার হরণ করা যাবে না। কিন্তু তার এই পেশার মূর্তিই বাংলাদেশ, এইটাই বাঙালি সংস্কৃতির মূলধারা, মিছিল এইভাবেই হইতে হবে, এটা ফ্যাসিজম, এটা সাংস্কৃতিক ফ্যাসিজম। আমরা বলতেছি আপনি আপনার বিশ্বাস মূল্যবোধ নিয়ে অবস্থান করেন, সমাজে থাকেন, আপনি মুসলমান হিসাবে থাকেন, আপনি হিন্দু হিসাবে থাকেন, পাহাড়ি হিসাবে থাকেন, নাস্তিক হিসাবে থাকেন, কিন্তু আপনার ধারাটা চাপাই দিয়েন না, আপনার ধারাটাকে মূল ধারা ক্লেম করেন না, তাহলেই সংঘাত হবে না। ফলে এখন চারুকলায় রাষ্ট্রীয়ভাবে যে ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে, সেখানে আমি মনে করি বাংলাদেশের বৈশাখের যে ব্যাপারটা, বৈশাখ দেখেন, বৈশাখ সবসময় এখানে আমি বলি এখানে বাঙালি জাতীয়তাবাদী চেতনার একটা মানে উম্মাদের চেতনা প্রবাহ আকারে এখানে জারি করা হয়েছে। হ্যাঁ, বৈশাখের যে কালচারাল ইন্ডাস্ট্রি গঠন করা হয়েছে, তার পোশাক আশাক, হ্যাঁ, গান বাজনা থেকে শুরু করে, সেটার সাথে বৃহত্তর আমাদের যে কৃষক প্রধান যে সংস্কৃতি, হ্যাঁ, বৈশাখের, তার তো কোনো সম্পর্কই নেই। আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে এই ফেসিবাদ বিরোধী আন্দোলনে বামপন্থী অনেকেই কিন্তু অংশ নিয়েছিল। শুধু অংশ নেয় নাই, সক্রিয়ভাবে অংশ নিয়েছিল। তারা হাসিনা রিজিমকে চায়নি। কিন্তু আমরা একটা জিনিস লক্ষ্য করলাম, বামপন্থীরা যে সংস্কৃতি ধারণ করে দেশে, সেটা এই দেশের মানুষের সংস্কৃতি না, এবং সেটা যেটা আপনি বারবার বলেন কলকাতা কেন্দ্রিক সংস্কৃতি। এবং চারুকলাতে কিন্তু এই ঘটনায় তার এই ঘটেছে। এখানে যারা প্রতিবাদ করেছে তাদের অনেকেই কিন্তু এই ফেসিবাদ বিরোধী আন্দোলনের সঙ্গে ছিল। দেখেন, এটা অদ্ভুত ব্যাপার। আর মানে তারা ওই জিনিসটা লালন করে। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে থাকা আর সাংস্কৃতিকভাবে নিজের মধ্যের যে ফ্যাসিবাদী বিশ্বাস, সেটা থেকে মুক্ত হয়ে যাওয়া দুটো এক জিনিস না। রাইট। আপনি ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলনে অনেক ছাত্রলীগের লোকজন গুলি খেয়ে মরছে না, পদ ত্যাগ করে আইসা মিছিলে যে মারা গেছে। তো হ্যাঁ, এখানে অনেক কারণে অনেকভাবে মানুষ যুক্ত হয়েছে। এটা পপুলার আপরাইজিং ছিল। পপুলার আপরাইজিং নিজেই একটা স্পিরিট আকারে হাজির হয়, তখন মানুষ জোয়ারের মতো ছুটতে থাকে সেখানে। কিন্তু এই জন্যই তো আমরা বলি পপুলার আপরাইজিংয়ের মধ্য দিয়ে রাজনৈতিক বন্দোবস্ত কায়েম হয়ে যায়নি। আমাদের রাজনীতি লাগবে এবং জাতি গঠনের জন্য রাজনীতি লাগবে। সেই জাতি গঠনের ক্ষেত্রে এইখানে যেই সংস্কৃতি আওয়ামী ফ্যাসিজমকে শক্তিশালী করছে, সেই সংস্কৃতিকে দার্শনিকভাবে সাংস্কৃতিকভাবে পরাজিত করতে পারতে হবে। এই জন্য ফ্যাসিবাদ মোকাবেলার আগের ফয়সালা হলো সাংস্কৃতিক প্রশ্নের মোকাবেলা করে নেওয়া, যেটা আমরা করে নেই। এই কারণে এই ধরনের অস্থিরতা নানা অঙ্গনে, নানা পরিবেশে, নানা জায়গায় দেখা দিচ্ছে। সেটা করার ক্ষেত্রে আমাদের এক ধরনের থিওরিটিক্যাল ফিলোসফিক্যাল আন্ডারস্ট্যান্ডিংওয়ালা লোকদেরকে আগে আসতে হবে, কথা বলতে হবে। কিন্তু আমাদের এখানে প্রবলেমটা যেটা হলো, আপনি যেটা বলেন যে এখানে বাম বলের যেটা এখানকার বামপন্থারা, যেহেতু বামপন্থার বিকাশটা হয়েছে একটা ইসলামোফোবিক ধারাকে, মানে তারা সেকুলারিজম মডার্নিটিকে তারা এমনভাবে রপ্ত করছে বা এমনভাবে তারা আয়ত্ত করছে, যেটা এখানকার বৃহত্তর জনগোষ্ঠীর সাথে একটা সংঘাতের সম্পর্ক বা হ্যাঁ একটা তাদের শত্রুতে পরিণত করছে। এই কারণে কিন্তু তারা বামদের একটা অংশ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করছে ছিল, কিন্তু এখানে বামদের একটা বিপুল অংশ কিন্তু আওয়ামী লীগের বি টিম হিসাবে অ্যাক্টিভ ছিল, এখনও আছে। হ্যাঁ, এই কারণে আপনি বাংলাদেশের এই বামপন্থাকে নন পলিটিক্যাল বামপন্থা বলি আমি, এটা কালচারাল পুরাটাই। কারণ হইল সে রাজনৈতিকভাবে সব সময় যে খারাপ পজিশন নেয় তা না। সে যখন গার্মেন্টস শ্রমিকদের মজুরির জন্য পজিশন নেয়, ভালো পজিশন। সে যখন পরিবেশের জন্য পজিশন নেয়, ভালো পজিশন। সে কিন্তু অনেক ভালো ভালো পজিশন নেয়, কিন্তু তার সাংস্কৃতিক দার্শনিক ভিত্তিটা হলো গণবিরোধী। এই কারণে 54 বছরও তার রাজনীতি বিকাশ হয়নি। এখানে একটা বড় সংকট তৈরি হয়েছে। হ্যাঁ। সংকটটা কোন জায়গায় আমি বলি, এই মুহূর্তে যারা রাজনৈতিক বড় বড় স্টেক হোল্ডার, তাদের কিন্তু এই বিষয়ে কোনো ভাবনা আছে বা তৎপরতা আছে বা তাদের লোকজন আছে? এখন স্টেক হোল্ডার তো অনেকেই, সবাই রাজনৈতিক দলগুলো বলবো যে হ্যাঁ আমাদের সবই আছে, আমরা এটা চিন্তা করছি, দেখছি। কিন্তু বাস্তবে যেটা হলো, আমি মনে করি বাংলাদেশে রাজনৈতিক ফয়সালা না হইলেও সাংস্কৃতিক প্রশ্নে রক্তারক্তি হবে আগামী দিনে। আপনি যদি এখানে নাগরিক ভিত্তিক একটা রাষ্ট্রের ফয়সালা করতে না পারেন, এবং আপনার এই যে দেখেন এই একটু আগে যেটা বললাম, কালচার এট দ্য সেম টাইম এথিক্যাল হ্যাবিট, যে লোকটা তার এথিক্স আকারে, তার বিশ্বাস আকারে পেশার মূর্তির মিছিল বাইর করে, ওরে আপনি কি করবেন? ওর এথিক্সটা তো অনেক দিনের স্বভাব চর্চার প্র্যাকটিসের মধ্যে দিয়ে জায়গায় আসছে, তাই না? তো সেখানে কাউন্টার কালচার আপনার নির্মাণ করার জন্য আপনার তো একটা ডেমোক্রেটিক স্পেস লাগবে, ডেমোক্রেটিক অ্যাটমসফিয়ার লাগবে, এবং কাউন্টার কালচারটা কাউন্টার এথিক্স দ্বারা আপনি নির্মাণ করতে হবে। এটা শুধু পলিটিক্যাল চালাকি দিয়ে হবে না। হ্যাঁ,
মানে কালচার এট দ্য সেম টাইম কালচার মানে নাচ গান না, মিছিল মিটিং না, কালচার হলো এথিক্যাল স্পিরিচুয়াল আপনার কি বলে যে একটা দিক আছে কালচারের, তাই না? ফলে সেই দিক থেকে আমাদের এখানে যে জন্য বললাম যে এখানে কালচার বলতে যেটা বোঝায় সেটা হলো আওয়ামী ধারারই এখানে বিকাশ হয়েছে, এখানে অন্য ধারার কালচার বিকশিত হয় নাই। আর একটা জিনিস মনে রাখতে হবে, আশিস নন্দী যেটা বলে কালচার হলো সালাদের গামলার মতো, এখানে টমেটো থাকবে, শসা থাকবে, গাজর থাকবে, ধন্যবাদ থাকবে, কাঁচামরিচ থাকবে, সবই থাকবে। এখন ওরা করে কি, খালি গাজরই খাবে, মানে ওরটাই সংস্কৃতি, আর কিছু সংস্কৃতি না। ফলে ওইটাই সাংস্কৃতিক ফ্যাসিবাদ। ফলে বাংলাদেশের ফ্যাসিবাদ যেটা আওয়ামী লীগ হাসিনার হাত ধরে যেটা সর্বোচ্চ চূড়ায় গেছে, এইটাকে আমি একটা সাংস্কৃতিক ফ্যাসিবাদ আকারে পাঠ করি প্রথমত। কারণ এইটা সাংস্কৃতিক ফ্যাসিবাদ দেখেন কত বড় আপনার কত ডিপ রুটেড, হাসিনার পতনের পরেও এটা মূলধারা। এবং মিডিয়া বলেন, আমাদের মিডিয়াগুলো এই যে 24-71 মুখোমুখি দাঁড় করায়, হ্যাঁ বৈশাখ বাঙালিত্ব বনাম পাকিস্তানিত্ব যে মুখোমুখি দাঁড় করায়, কেন দাঁড় করায়? কারণ মিডিয়া তো সংস্কৃতি নির্মাণ করে, তাই না? কিন্তু মিডিয়া নিজে যে সংস্কৃতি চর্চা করে এটা আওয়ামী সংস্কৃতি, এটা ভারতীয় বাঙালি সংস্কৃতি। ফলে বাংলাদেশ আন্ডারমাইন্ড বাই অল পলিটিক্যাল সেক্ট অ্যান্ড ইন্টেলেকচুয়ালস ফ্রম দ্য ভেরি বিগিনিং। এইটা ভারতীয় বাঙালিত্বের সেকুলার বয়ানের মধ্য দিয়া বাঙালি মুসলমানের যে এই যে রাষ্ট্রিক বিকাশ, আমরা রাষ্ট্র করে ফেলছেন রক্ত দিয়া, কিন্তু দার্শনিকভাবে আপনি এখনও ওই লড়াইটা করে নিজেকে ওই জায়গায় প্রতিষ্ঠিত করতে পারেন নাই, যে কারণে আমরা বারবারই হোঁচট খাই। রাজনৈতিকভাবে কিন্তু ক্ষমতা কি সবসময় আওয়ামী লীগ ছিল? না, আপনি তো ছিলেন, কিন্তু আপনি থাকার পরেও সংস্কৃতি অর্থে ও যেটা দাঁড় করেছে ওইটাই চর্চা করছেন, কারণ আপনি মনে করছেন ওইটা করলে আপনি জাতে উঠবেন। হ্যাঁ, আপনার এই যে এবং যাতে না উঠা যাবে না এরকম একটা হীনমন্যতার পরিবেশও তারা তৈরি করছে। ফলে এই যে কালচারাল ইন্ডাস্ট্রিটা হাইলি ব্রুটাল এবং স্বাধীনতা বিরোধী, মানে ব্যক্তির স্বাধীন বিকাশের বিরোধী যে সাংস্কৃতিক ইন্ডাস্ট্রি গড়ে তোলা হয়েছে, এর বাইরে আমাদের একটা কাউন্টার কালচারাল ইন্ডাস্ট্রি লাগবে। এর বাইরে আমাদের কালচারাল মানে কাউন্টার কালচার নির্মাণ করার সাংস্কৃতিক বুদ্ধিভিত্তিক লড়াই লাগবে। রেজাউল করিম রনি, আপনি আমাদের দীর্ঘ সময় দিলেন, আপনাকে আন্তরিক ধন্যবাদ। ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।